নাকের ইনফেকশন বলতে আমরা কোন ধরনের ইনফেকশন বা কোন ইনফেকশনটাকে বোঝাচ্ছি? নাকের কোন ইনফেকশনগুলো ব্রেনে বা মস্তিষ্কে ছড়াতে পারে? খুব মজার কথা হলো, নাকের যে কোনো ইনফেকশনই নাক থেকে ব্রেনে কিন্তু পৌঁছে যেতে পারে। মস্তিষ্কে ছড়িয়ে পড়লে কতটা গুরুতর হতে পারে? এটা প্রাণঘাতী হতে পারে। খুব সহজে মানুষের মৃত্যু হতে পারে। সাইনোসাইটিস এটা কি নাকের ইনফেকশনেরই একটা অংশ? এটা একদম জীবনের মন্ত্র হিসেবে মাথায় রাখুন, সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাবেন। মেনিনজাইটিসের কথাও আমরা শুনে থাকি, বা কিভাবে ছড়ায়? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। নাক বন্ধ, সাইনাসের ব্যথা, এটা কি শুধুই অস্বস্তি নাকি কোনো বড় বিপদের ইঙ্গিত? নাকের ইনফেকশন কি মাথায় বা মস্তিষ্কে ছড়িয়ে পড়তে পারে এবং এটা কখন প্রাণঘাতী হয়ে উঠতে পারে? আজকের পর্বে আমরা জানব নাকের ইনফেকশন কিভাবে ব্রেনে বা মস্তিষ্কে ছড়াতে পারে এবং নিজেকে কিভাবে সুরক্ষিত রাখবেন, কখন সতর্ক হবেন। আজকের আলোচনা শুরু করব। আমাদের সঙ্গে আজকের এই পডকাস্টে রয়েছেন বিশিষ্ট ডক্টর, কলকাতা সিনিয়র ডক্টর অভিক কুমার জানা। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলায়। এবং আপনাদের বলি, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি। ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন। আশা করি যে সমস্ত বিষয় আজকে আমরা আলোচনা করব তাতে আপনারা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন এবং শেয়ার করুন। আসুন আজকের আলোচনা শুরু করি। স্যার, প্রথমেই আমরা যেটা জানতে চাইবো যে এই নাকের ইনফেকশন নিয়ে আমরা আলোচনা যখন শুরু করছি, নাকের ইনফেকশন বলতে আমরা কোন ধরনের ইনফেকশন বা কোন ইনফেকশনটাকে বোঝাচ্ছি? প্রথমে এটা বলে রাখা উচিত যে আমরা অনেক ক্ষেত্রেই দেখি সাধারণ পেশেন্টদের মধ্যে যে নাকের ইনফেকশনকে তারা খুব একটা গুরুত্ব দেন না। ঠিক আছে, নাকে একটু ফোড়া হয়েছে, একটু ব্যথা করছে, ঠিক। কারণ সেটাকে তারা মনে করেন যত সিরিয়াস কিছু নয়। এই মনে করা থেকেই অনেক বড় বড় বিভ্রাট ঘটে যায়। কেন, সেই কারণটা আমাদের বোঝা দরকার। ধরুন নাকে আমাদের একটু ব্যথা করছে, নাকের মধ্যে কোনো একটা ফোড়া হয়েছে, একটু ফুলে গেছে, লাল হয়ে গেছে, হাত দিলে ওখানে ব্যথা লাগছে, নিঃশ্বাস নিতে গেলে ব্যথা লাগছে, হাঁচতে গেলে এরকম ব্যথা লাগছে। কোথাও ব্যথা মানেই ইনফেকশন। কিন্তু নাকের ক্ষেত্রে পার্টিকুলারলি এইটা অত্যন্ত একটা সিরিয়াস আকার ধারণ করতে পারে। কেন, এইটা আমাদের বোঝা দরকার। খুব সহজভাবে বলতে গেলে, বেশি ডিটেলসের মধ্যে না ঢুকে, নাক থেকে আমাদের যে ব্লাড সাপ্লাই হয়, যে আমাদের ভেনগুলো যায়, সেগুলো ডিরেক্টলি চোখ এবং ব্রেনের সঙ্গে কিন্তু কানেক্টেড থাকে। অর্থাৎ নাকের মধ্যে যদি কোনো ইনফেকশন হয়, সেই ব্যাকটেরিয়াগুলো খুব সহজে সোজা নাক থেকে গিয়ে চোখ এবং ব্রেনকে অ্যাফেক্ট করতে পারে। অর্থাৎ চোখের দৃষ্টিশক্তি সম্পূর্ণভাবে চলে যেতে পারে, মানুষ সম্পূর্ণভাবে অন্ধ হয়ে যেতে পারে, এবং ব্রেনের মধ্যে ইনফেকশন ঢুকে এনকেফালাইটিস, মেনিনজাইটিস, থ্রম্বোসিস, কত কি না জানি হয়ে যেতে পারে, এবং খুব সহজে মানুষের মৃত্যু হতে পারে। তাই নাকের ইনফেকশনকে হালকাভাবে নেওয়া, সহজভাবে নেওয়া অত্যন্ত ভুল প্রমাণিত হতে পারে। আচ্ছা স্যার, সাইনোসাইটিস এটা কি নাকের ইনফেকশনেরই একটা অংশ? দেখুন, সাইনাস হলো আমাদের মুখের মধ্যে বিভিন্ন হাওয়া ভর্তি জায়গাগুলোকে আমরা সাইনাস বলি। এগুলোকে বিভিন্ন গ্রুপে ভাগ করা হয়। কিছু বড় সাইনাস, মেজর, মাইনর। এগুলো ম্যাক্সিলারি সাইনাস, ইথময়েড, স্ফেনয়েড, ফ্রন্টাল, এরকম বহু ধরনের সাইনাস আছে। এটা একটা হাওয়া ভর্তি একটা চেম্বার, অর্থাৎ একটা কম্পার্টমেন্ট। তাহলে সাইনাসের কাজটা কি? যে এর মধ্যে যে হাওয়াটা আছে সেইটা সাইনাসের ভেন্টিলেশন মেনটেন করছে। তাহলে যদি কোনো কারণে দেখা যায় যে সাইনাসের মধ্যে হাওয়ার বদলে সর্দি বা পুঁজ জমে গেছে, সেটাকে আমরা বলি সাইনোসাইটিস। আচ্ছা, এবার স্যার আপনি একটু বলুন যে নাকের কোন ইনফেকশনগুলো ব্রেনে বা মস্তিষ্কে ছড়াতে পারে? খুব মজার কথা হলো, নাকের যে কোনো ইনফেকশনই নাক থেকে ব্রেনে কিন্তু পৌঁছে যেতে পারে। আচ্ছা। কারণ একটু আগে আমরা যেরকম আলোচনা করলাম যে নাকের থেকে ব্লাড সাপ্লাইটা চোখ এবং ব্রেন হয়ে যায়, সুতরাং নাকের মধ্যে ইনফেকশন হোক কি সাইনাসে ইনফেকশন হোক, সেটা নাকের সামনের দিকে হোক বা ভেতরে হোক, এই রিস্ক কিন্তু সব সময় থাকে। যদিও এটা অতটা কমন নয়, রেয়ারও বলবো না, কিন্তু অতটা কমন নয়। কিন্তু যখন এটা হবে তখন কিন্তু এটা মারাত্মক। বিশেষ করে তাদের হতে পারে যাদের হাই সুগার আছে, কোনো কারণে বডির ইমিউনিটি কম্প্রোমাইজড আছে, ক্রনিক লিভার ডিজিজ আছে, ক্রনিক কিডনি ডিজিজ আছে, নানা রকম পলিআর্থ্রাইটিস আছে। এরকম যারা শারীরিকভাবে একটু কমজোরি, একটু উইক, তাদের কিন্তু এটা হওয়ার চান্স মারাত্মক বেশি। আচ্ছা, এবার তাহলে স্যার এটা কিভাবে বোঝার, মানে লক্ষণগুলো কি কি দেখা যাবে যে ইনফেকশনগুলো ছড়াচ্ছে? দেখুন, প্রথমে নাকে শুধু ব্যথা ছিল, বা আমাদের নাকের দুপাশে গালের জায়গাটায় শুধু ব্যথা ছিল, বা আমাদের ভুরুর ওপরে একটু ব্যথা ছিল, কপালটা একটু ধরেছিল, ব্যথা ছিল, কপালটা একটু ভারী ছিল, মুখটা যেন ভার ভার লাগছে, সামনের দিকে ঝুঁকলে, নিচুর দিকে ঝুঁকলে যেন কপালটা আরো ভারী হয়ে যাচ্ছে, মুখটা যেন একটু গরম গরম লাগছে, সারা শরীরটা ঠান্ডা কিন্তু মুখটা যেন গরম। এই সবকটাই হচ্ছে এই ইনফেকশনের নানা রকম লক্ষণ। তো
এইবার যখন দেখা যাবে যে এই সাধারণ সিমটমসগুলোর বদলে অতিরিক্ত মাথা যন্ত্রণা হতে শুরু করছে, প্রচণ্ডভাবে মাথা ব্যথা করছে, বা গা গোলানো বমি শুরু হচ্ছে, অথবা দেখা যাচ্ছে যে পেশেন্ট যেন একটু ভুলভাল কথা বলছে, তার যেন সেন্সোরিয়ামটা একটু অল্টার হচ্ছে, তখন সঙ্গে সঙ্গে এটা সাসপেক্ট করতে হবে যে কিছু একটা বড়সড় গন্ডগোলের দিকে যাচ্ছে। স্যার আপনি যে লক্ষণগুলোর কথা বললেন যে ভুরুর ওপরে ব্যথা করছে, মাথা নিচু করলে ভার ভার লাগছে, মুখটা একটু গরম গরম লাগছে, তো এগুলো তো সাধারণ জ্বর সর্দি কাশির সময়ও একই ধরনের লক্ষণ দেখা যায়। মানে এটা পার্থক্যটা করাটা খুব মুশকিল হবে তাহলে সাধারণ মানুষের ক্ষেত্রে। না, সাধারণ জ্বর সর্দি কাশিতে এগুলো কিন্তু প্রথমে হবে না। কিরকম? আমার সর্দি কাশি হয়েছে মানে কি, আমার নাকে সর্দি আছে, হাঁচি হচ্ছে, নাক থেকে জল পড়ছে, নাকটা যেন একটু বন্ধ বন্ধ লাগছে, খুক খুক করে কাশি হচ্ছে, তার সাথে অল্প একটু কফ বেরোচ্ছে, এই সব হবে। জ্বর হলে কি হবে, একটু আগে আমি যেটা বললাম, এটা হচ্ছে ডিফারেন্সিয়েটিং পয়েন্ট। আমার সারা শরীরেই জ্বরের ফিলিংটা থাকবে, অর্থাৎ সারা গা হাত পা গরম, ব্যথা এগুলো থাকবে। আইসোলেটেড ওয়েতে শুধুমাত্র মুখটা গরম লাগছে, এইটা কিন্তু সাইনোসাইটিসের টিপিক্যাল ফিচার। আচ্ছা, একদমই তাই। স্যার সর্দিটা যখন অনেকদিন ধরে জমে আছে তখনও তো একই ধরনের একদিক ব্যথা করে, চোখের উপরে ব্যথা, মাথার সামনে ব্যথা, তখন ইনফেকশনের সঙ্গে এক্স্যাক্টলি সর্দি অনেকদিন জমে থাকা মানেই সাইনোসাইটিস হয়েছে। তো প্রথমে যখন আমাদের একটা অ্যাকিউট সর্দি হচ্ছে, তখন তো ওটা সাইনাসের মধ্যে ইনফেকশন হয়নি, ওটা লোকালাইজড আছে নাকের মধ্যে। অর্থাৎ নাকে আমার অ্যালার্জি থেকে হোক, বা নাকে সাডেন টেম্পারেচার চেঞ্জ থেকে হোক, আমার নাকের মধ্যে পাতলা জল পড়ছে, হাঁচি হচ্ছে, এইসবগুলো হচ্ছে, যেটাকে আমরা কমন কোল্ড বলি, সাধারণ সর্দি ঠান্ডা লাগা আর কি। কিন্তু সেটা থেকে যখন সর্দিটা গাঢ় হয়ে যাবে, মোটা হয়ে যাবে, গিয়ে সাইনাসের মধ্যে জমে যাবে, তখনই কিন্তু সর্দি জমে যাওয়ার ফলে তার মধ্যে তখন ব্যাকটেরিয়া কলোনাইজ করতে পারবে, ব্যাকটেরিয়া জন্মাতে পারবে, বাড়তে পারবে। যখনই ব্যাকটেরিয়া ওর মধ্যে বাড়ছে, তখনই আস্তে আস্তে করে সাইনাসের ইনফেকশন বাড়ছে। এবং সাইনাসের ইনফেকশন বহু রকম ব্যাকটেরিয়া থেকে হতে পারে। এখানে একটা খুব ভুল জিনিস হয় যে আমরা যখন কোনো কারণে এরকম সমস্যার সৃষ্টি হয়, আমরা পাড়ার দোকানে গিয়ে বলি, দাদা আমার তো এই সমস্যা হচ্ছে, একটা অ্যান্টিবায়োটিক দিন। ঠিক। এইটা কেন এত ভুল প্র্যাকটিস? কারণ সাইনাসে যে যে ধরনের ব্যাকটেরিয়াগুলো থেকে হতে পারে, সব ব্যাকটেরিয়ার চিকিৎসা কিন্তু এক নয়। তাহলে এত বিলিয়নস অফ ডলার্স খরচ করে এত ফার্মাসিউটিক্যাল কোম্পানি এত রকমের অ্যান্টিবায়োটিক বার করতো না। তাহলে স্যার একটু বলুন যে মেনিনজাইটিসের কথাও আমরা শুনে থাকি, তাহলে এইখানে সেক্ষেত্রে ইনফেকশনটা কিভাবে হয় বা কোথা থেকে হয় বা কিভাবে ছড়ায়? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি একটা সাধারণ মানুষ হিসেবে কি করে বুঝবো যে আমার এই ইনফেকশনটা ব্রেনের দিকে গিয়ে একটা মেনিনজাইটিসের সিমটমস হচ্ছে? যখনই মেনিনজাইটিসের যাবে, তখনই কিন্তু একটু আগে যেটা আমরা আলোচনা করলাম, জ্বর সাংঘাতিকভাবে বেড়ে যাবে, কমার কোনো লক্ষণ থাকবে না। দ্বিতীয়ত, নেক রিজিডিটি হয়, অর্থাৎ ঘাড় শক্ত হয়ে যায়, পেশেন্ট ঘাড় নাড়াতে পারছে না, ঘাড়ে অসহ্য ব্যথা, ঘাড় একদম শক্ত কাঠের মতন হয়ে যাচ্ছে। প্লাস হাত পা পুরো শক্ত হয়ে যাচ্ছে, হাতের যে আমার ফিঙ্গার্স, পায়ের টোজ, এগুলো শক্ত হয়ে যাচ্ছে। পেশেন্ট ইনকোহারেন্ট হয়ে যাচ্ছে, আস্তে আস্তে করে একটু যেন ঠিক মতন কথা বলতে পারছে না, একটু অসংলগ্ন কথা বলছে, ভুলভাল কথা বলছে, পেশেন্ট একটু ঠিক মতন রেসপন্স করছে না। তো এইগুলো যখনই হবে, আমাদের বুঝতে হবে যেটা কিন্তু সাধারণ সাইনাসের সিমটমস থাকছে না, তৎক্ষণাৎ আমাদের এর যথাযথ ব্যবস্থা নিতে হবে, অর্থাৎ ডাক্তারবাবুকে দেখাতে হবে। আচ্ছা, এখানে স্যার মস্তিষ্কে ছড়িয়ে পড়লে কতটা গুরুতর হতে পারে, এটা প্রাণঘাতী হতে পারে? 100 বার হতে পারে, 1000 বার হতে পারে। মেনিনজাইটিস, এনকেফালাইটিস এগুলো এমন একটা অসুখ যেগুলোর কিন্তু সার্ভাইভাল রেট মারাত্মক কম। এখন আমরা অবশ্যই এটা বলতে পারি যে এখনকার বর্তমান যে স্বাস্থ্যক্ষেত্রে যে অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা সৃষ্টি হয়েছে, তাতে অবশ্যই সার্ভাইভাল রেট আগের থেকে, আজ থেকে 20 বছর আগে যে সার্ভাইভাল রেট ছিল তার থেকে বহু গুণ ভালো হয়েছে। কিন্তু মেনিনজাইটিস যদি অত্যন্ত অ্যাডভান্সড পর্যায়ে পৌঁছে যায়, সব অসুখেরই একটা অ্যাকিউট সিমটমকে কন্ট্রোল করার একটা নির্দিষ্ট জায়গা আছে। সেই জায়গাটা যদি পেরিয়ে যায়, তারপরে কিন্তু ভগবানের ইচ্ছে ছাড়া আর ডাক্তারবাবুরও কিছু করার থাকে না। সুতরাং এটা এমনই একটা অসুখ যেখানে কিন্তু অ্যাডভান্স স্টেজে যদি পেশেন্টকে নিয়ে আসা হয়, সেখানে পেশেন্টের জীবন মৃত্যুর যে পাঞ্জা, সেই পাঞ্জার লড়াইয়ে কে জিতবে, এটা কিন্তু নির্ধারিত করার ক্ষমতা একমাত্র স্বয়ং ঈশ্বরের। মানে একটু দেরি করা যাবে না কোনোভাবেই? একদমই কখনো। ওই জন্য আমরা যে সিমটমগুলো নিয়ে এক্ষুনি আলোচনা করলাম, এইগুলো একদম খাতায় লিখে রাখুন, হৃদয়ে গেঁথে রাখুন, যে এইগুলো যদি কোনোভাবে আপনি দেখেন, এটা একদম জীবনের মন্ত্র হিসেবে মাথায় রাখুন, সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাবেন, কোনো ভাবনা চিন্তা না করে। ঠিক। আর স্যার এখানে তো আপনি বলছিলেন যে চোখেও ছড়াতে পারে ইনফেকশনটা। অবশ্যই। তাহলে তার সিমটমসগুলো কিরকম হবে বা কি কি সমস্যা হতে পারে? দেখুন, যখন চোখের দিকে যাবে তখন কি হবে, নির্দিষ্টভাবে চোখে প্রচণ্ড ব্যথা হতে থাকবে। একটা চোখ বা দুটো চোখ, একটা চোখে ছড়াচ্ছে না দুটো চোখে ছড়াচ্ছে, তার উপর নির্ভর করে চোখ লাল হতে থাকবে। চোখের মধ্যেই ব্যথাটা আমরা রেট্রো অরবাইটাল পেন বলি, অর্থাৎ চোখের একদম ডিপে ভেতরে যেন একটা অসহ্য তীব্র চাপা ব্যথা, এইটা ফিল করতে থাকবে। তাহলে কারুর একটা কিছুদিন ধরে নাকে সর্দি কাশি জ্বর ছিল,
সেটা বেশ কিছুদিন ধরে কমছে না, এরপরে যদি কোনো পেশেন্ট এরকম কমপ্লেন করে তখন কিন্তু বুঝতে হবে যে এই ইনফেকশন চোখের দিকে গেছে। এবং চোখের যেটা সবচেয়ে সিভিয়ার ইনফেকশন আমরা বলি প্যান অপথ্যালমাইটিস, মানে কি চোখের যতগুলো কম্পার্টমেন্ট আছে প্রত্যেকটা কম্পার্টমেন্টে ইনফেকশন ছড়িয়ে যায়, সেটাকে আমরা বলি প্যান অপথ্যালমাইটিস। প্যান অপথ্যালমাইটিস হয়ে গেলে এমন সিচুয়েশন হতে পারে আমাকে যেটা করতে হতে পারে এক্সেন্টারেশন অফ অরবিট, মানে অরবিটকে পুরো কেটে উড়িয়ে ফেলে দিতে হবে, না হলে ওই ইনফেকশন চোখের একটা জিনিস কথা মাথায় রাখতে হবে, চোখ থেকে যে নার্ভ বেরোয় অপটিক নার্ভ, দ্যাট ইজ আ ডাইরেক্ট কন্টিনিউয়েশন উইথ দ্য ব্রেন। ব্রেন থেকে সোজা বেরিয়ে কিন্তু চোখের নার্ভটা আসছে। অর্থাৎ যদি চোখের সবকটা কম্পার্টমেন্ট ইনফেকশন ছড়িয়ে যায় তাহলে কিন্তু এই অপটিক নার্ভ ধরে ইনফেকশন ভীষণ সহজে ব্রেন অবধি শুরুত করে পৌঁছে যাবে। সেই ক্ষেত্রে ডাক্তারবাবুদের হাতে একমাত্র অবস্থা থাকে যে চোখটাকে স্যাক্রিফাইস করো যাতে ব্রেনে ইনফেকশন না ঢোকে। তাহলে এবার নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে চোখে ইনফেকশন পৌঁছে গেলে কি পরিণতি হতে পারে। মানে নাক থেকে ইনফেকশনটা চোখ এবং চোখ থেকে ব্রেন, ব্রেন সোজা চোখ বা চোখ থেকে ব্রেন যে কোনো রুট সে নিতে পারে, যে কোনো রুট সে নিতে পারে। তাহলে স্যার এবার এটা যখন ধরা পড়ছে তখন তার প্রাথমিকভাবে কি চিকিৎসা শুরু হয় এবং তার সম্পূর্ণ চিকিৎসা কি? দেখুন, নাকের যে সর্দি কাশি ঠান্ডা লাগার চিকিৎসাটা তো অত্যন্ত সাধারণ চিকিৎসা, যেটা পাড়ার আমাদের যে কোনো জেনারেল ফিজিশিয়ান ডাক্তারবাবু করবেন। কিন্তু ইনফেকশনটা ছড়িয়ে গেলে এবার ধরুন তাতে দেখা গেল কমলো না, সাইনোসাইটিসের ফিচার যেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম সেই ধরনের প্রবলেম হচ্ছে, পেশেন্টকে তখন ইএনটি ডাক্তারবাবুর কাছে গিয়ে নাকের নানা রকম ড্রপ হয়, স্প্রে হয়, সর্দি কাশির ট্যাবলেট হয়, যেটা নির্দিষ্ট অ্যান্টিবায়োটিক, অর্থাৎ পাড়ার দোকানে গিয়ে আমি একটা আলু পটল কেনার মতন আমি অ্যান্টিবায়োটিক খেলাম এটা কিন্তু নয়, নির্দিষ্ট যে অ্যান্টিবায়োটিক লাগবে সেইটা খেতে হবে। এবং তারপরেও যদি দেখা যায় যে সেই ওষুধে হয়তো নাকের সমস্যাগুলো কমছে কিন্তু এই যে সিমটমসগুলো নিয়ে আমরা আলোচনা করলাম সেরকম সিমটম শুরু হচ্ছে, তখন বুঝতে হবে যে নাকের ইনফেকশনটা হয়তো কন্ট্রোল হচ্ছে, কিন্তু যতদিনে ও কন্ট্রোল হয়েছে ততদিনে কিন্তু ও চোখ বা ব্রেনে ছড়াতে শুরু করে দিয়েছে। অনেক এইসব ক্ষেত্রে কি করে ঘরোয়া চিকিৎসা শুরু করে, নিজেরা কিছু করলো বা কোনো ওষুধ একটু কিনে খেলে, আপনি এক্ষুনি যেটা বলছেন ওষুধ কিনে খাওয়া কিংবা ঘরে থেকে বিশ্রাম নাও, বিভিন্ন রকম প্রতিকার করো, তো এইগুলো কতটা ভয়ানক হতে পারে? দেখুন, কতটা ভয়ানক হতে পারে এই কতটার কিন্তু কতটা নেই, আশা করি আমি বোঝাতে পারলাম। ঠিক, আমরা যে আলোচনাগুলো করলাম সেইটা যে কতটা ভয়ানক আশা করি আমরা সেটা বুঝতে পারছি। তো এইখানে ঘরোয়া যেটা আপনি বললেন, ঘরোয়া নানা রকম চিকিৎসা, এটা বুঝতে হবে যে ঘরোয়া চিকিৎসা কি কি করা হয় যাতে আমরা সেই ভুলগুলো না করি। মানে এই যে গরম ভাপ নেওয়া, স্টিম নেওয়া, স্টিম নেওয়াটা অত্যন্ত ভালো বিষয়, যেটা আমরা কোভিডের সময় সবাই করেছি। কিন্তু ঘরোয়া চিকিৎসার মধ্যে কিরকম হয় আজও দেখবেন আমাদের ঠাকুমা পিসিমা, যারা আমাদের আগের প্রজন্মের যারা মানুষ ছিলেন তারা যেগুলো করতেন অনেক সময় সেগুলো আমরা করি নাকে তেল দিয়ে দিই, ও তো নাকে তেলটা দিয়ে দেয়, সর্ষের তেল দিয়ে দেয়, সর্দি ঠান্ডা লাগবে। এটা একটা অত্যন্ত ভুল প্র্যাকটিস। আর একটা খুব ভুল প্র্যাকটিস হলো যে আমার নাকে তুই জল টান, ঠিক, তোর সমস্যা হচ্ছে তুই নাকে জল টান। মনে রাখবেন অ্যাক্টিভ ইনফেকশন যখন আছে সেই ইনফেকশনকে কন্ট্রোল না করে আমি যদি নাক দিয়ে জল টানি তাহলে কি হবে, সেই জলটা নাকের ব্যাকটেরিয়াগুলোকে ঠেলে, আমি যখন জলটাকে টানছি নাকের ব্যাকটেরিয়াকে ঠেলে ও সাইনাসের মধ্যে ঢুকিয়ে দেবে, ভেতরে অবধি ঢুকিয়ে দেবে। তাহলে আমি কি করলাম, লাভের বদলে ক্ষতি করে ফেললাম। আমি জলটা টানতে গিয়ে ব্যাকটেরিয়াগুলোকে নতুন নতুন পথ দেখিয়ে দিলাম, নতুন রাস্তা খুলে দিলাম। তাহলে এইগুলো কখন করা উচিত, যখন আমার কোনো ইনফেকশন নেই, সাধারণভাবে আমি সাইনাসকে পরিষ্কার রাখতে চাইছি, সাইনাসকে ক্লিয়ার রাখতে চাইছি, তখন আমি নাকের এরকম ওয়াশ করতে পারি। স্টিম তো যে কোনো সময় আমরা নিতে পারি, নাকে তেল দেওয়ার তো কোনো জাস্টিফিকেশন নেই, সেটা অত্যন্ত ভুল প্র্যাকটিস। আগেকার যুগে যখন উপায় ছিল না এসব করা হতো। তাহলে এই জিনিসগুলোর কথা খেয়াল কিন্তু রাখতে হবে। অবশ্যই। তাহলে স্যার আমরা বুঝতে পারলাম যে নাকের সমস্যা হলে বা ইনফেকশন হলে বিন্দুমাত্র সময় নষ্ট না করে একেবারে সরাসরি চিকিৎসকের কাছে দৌড়ে যেতে হবে। এবং দর্শক বন্ধু আপনাদেরকেও বলি, স্যারকে অনেক ধন্যবাদ জানাই এত গুরুত্বপূর্ণ সব তথ্য আমাদের সামনে তুলে ধরার জন্য। এবং দর্শক বন্ধু আপনারা শুনলেন এতক্ষণ যে আমরা অনেক সময় জ্বর বা সর্দি কাশির সময়টায় আমরা অবহেলা করেই কাটাই বেশিরভাগ সময়, যে নিজে থেকেই হয় ঠিক হবে, না হলে কয়েকটা ওষুধ কিনে খেলাম। কিন্তু যদি আপনার ইনফেকশন হয়ে গিয়ে থাকে এবং সেটা যদি ক্রমশ ছড়াতে থাকে তাহলে কিন্তু সেটা একসময় প্রাণঘাতীও হতে পারে। কাজেই সময় নষ্ট করবেন না, চিকিৎসকের পরামর্শ নিন। কোনো সমস্যা হলে আমাদেরকেও জানাতে পারেন, কমেন্ট বক্সে লিখে জানান আপনার সমস্যার কথা। আপনাদের সমস্যাগুলো নিয়ে পরবর্তী কোনো পর্বে আমরা আবার আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।